শেখ হাসিনার পতনের 1 মাস পূর্ণ হলো আজ। গত 5 আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের, অবসান হয় দীর্ঘদিনের দানবীয় শাসনকালের। যেন এক নতুন বাংলাদেশের জন্ম হলো। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণ করা হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো আন্দোলন যেন আজ জনসমুদ্রে পরিণত হয়। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। দর্শক, গণঅভ্যুত্থানের 1 মাস এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষ অতিথি, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক জি9। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই আলোচনায়। ডাক্তার সায়ন্ত, আপনাকে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। সেই জায়গা থেকে আমরা চাওয়া পাওয়া বা প্রত্যাশা বাস্তবতার সমীকরণটা মেলানোর জন্য আমার মনে হয় যে এটি যৌক্তিক সময় না, কিন্তু আমরা পরিবর্তনটা যদি দেখতে চাই 1 মাসে কি কি পরিবর্তন দেখলাম? আপনাকে ধন্যবাদ। এবং আজকে মূলত একটা ফ্যাসিবাদ দানবীয় সরকারের, গণহত্যাকারী একটি সরকারের পতনের 1 মাস। গত মাসের 5 তারিখে এই সরকারের পতন হয়েছিল এবং আওয়ামী লীগের সভানেত্রী, তৎকালীন ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রের ধারক এবং যার নেতৃত্বে সব গুম খুন হত্যা হামলা মামলা হয়েছে, যার নির্দেশে আয়না ঘরে মানুষকে বছরের পর বছর আটকে রাখা হয়েছে, ইলিয়াস আলীর মতো নেতাকে এরকম অসংখ্য শত শত নেতাকর্মীকে হত্যা করেছে, সেই শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন ঠিক 1 মাস আগে। তার একদিন পরে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, তারও 2-3 দিন পরে সরকার গঠন হয়। ফলে সরকারের এখনো 1 মাস হয়নি, এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই সময়ের মধ্যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক অচিন্তনীয় বিষয়। বড় বড় কিছু ইভেন্ট ঘটে গেছে। এক হলো, এই বাংলাদেশ নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে। যেমন বাংলাদেশ 1971 সনের স্বাধীনতার পরে একটা মানবিক জনগণের রাষ্ট্র হবে, এমন একটা কল্যাণমুখী রাষ্ট্র হবে যেটার মালিক হবে জনগণ। সেই রকম গণতান্ত্রিক একটা রাষ্ট্রের প্রত্যাশা ও সম্ভাবনা তৈরি হয়েছিল 71 সনে, কিন্তু পরবর্তীতে নানান কারণে সেটা বিফল হয়েছে অনেকখানি এবং অনেক সময় হোঁচট খেয়েছে। তারপর 1990 সনের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরশাসক এরশাদের পতন হয়, তখন 91 সনে যে একটি নির্বাচন হয়, তার মাধ্যমে মানুষের আরেকটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে নতুন করে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে এবং রাষ্ট্রের মালিকানা তার জনগণ ফিরে পাবে, বুঝে পাবে। সেটিও এক পর্যায়ে এসে সফল হয়েছে, এটা বলা যায় না। তারপরে 16 বছর টানা একটি ফ্যাসিবাদী সরকার দ্বারা দুঃশাসনে জর্জরিত একটা দেশ, সেই অবস্থায় যখন আমাদের নির্বিঘ্নে নিঃশ্বাস ফালানো, নির্বিঘ্নে কথা বলা, সত্য উচ্চারণ করবার মতো অধিকার কেড়ে নিয়েছিল, তার প্রেক্ষিতে 16 বছরের মাথায় এসে এইরকম একটি দানবীয় সরকারের পতনের ফলে আবার বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করেছে যে আমরা বৈষম্যহীন একটা পরিবর্তিত বাংলাদেশ দেখব। সেটাকে মাথায় রেখে এই সরকার ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যদিও সেটা সময়ের তুলনায় সময় খুবই কম। অপ্রতুল 16 বছরের এত জঞ্জাল, সেই জঞ্জাল এত তাড়াতাড়ি সেটা খেই হারিয়ে ফেলার যথেষ্ট কারণ আছে সেটাকে সমাধান করতে গিয়ে। তারপরও দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে যেরকম জোর করে বসে গিয়েছিল আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা, সারা দেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখেন ক্যান্সেল করে দিয়েছে একদিনে। এইটা অত্যন্ত সাহসের একটা কাজ ছিল এবং সেটা অবশ্য আওয়ামী লীগের ওই ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী পলাতক আছে বলে হয়তো সহজ হয়েছে। দ্বিতীয় যেটা দেখেন, এটা রাজনৈতিক দলের পক্ষে কখনোই সম্ভব হতো না যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের যে সম্পদের হিসাব চাওয়া, এই যে বিবরণী দাখিল করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তারপরে এই প্রশাসনের মধ্যে যারা ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই সব প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সব জায়গায় যারা পলাতক আছে,
যারা প্রকাশ্যে এসছে তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে, যদিও এটা খুবই অপ্রতুল আমি বলবো। অনেকে ওই রকম আমাদের হয়তো এই যে 16 বছর ধরে সমস্ত বাহিনীকে দলীয়করণ করে লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, সেই অবস্থায় এই পুলিশ দিয়ে সেই যারা কিছুদিন আগেই ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের লাঠিয়াল ছিল, তাদের রক্ষা করবার জন্য প্রাণপণ লড়াই করেছে, সেই তারাই আবার এখন ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের ধরবে, এটা অতটা সহজ নয়। সে কারণে গ্রেপ্তারের সংখ্যা খুব কম, বিচারের সংখ্যা খুব কম। এমনকি প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যাদেরকে বাধ্যতামূলক অবসর দেয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে বলেই তো বাধ্যতামূলক অবসর দিচ্ছে, না হলে তো দিত না। এবং সেই অভিযোগ হচ্ছে গুম খুনের মতো কাজে জড়িত থাকা, ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হওয়া, ক্ষমতার অপব্যবহার করা এবং সর্বশেষ গণহত্যায় অংশ নেওয়া। ফলে তাদের শুধু বাধ্যতামূলক অবসারিত কোনো শাস্তি হতে পারে না, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এইখানে কিছু ল্যাকিং এখনো আছে এবং গ্রেপ্তারের সংখ্যা খুবই মিনিমাম। আজকেই দেখলাম প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি পলাতক আছেন, আত্মগোপনে আছেন, তার ওয়াইফ মেয়েদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, লেনদেন করতে পারবে না, তিনি এর মধ্যে জমি বিক্রি করছেন, সেটা সংবাদ মাধ্যমে আসছে। এইভাবে তারা পলাতক থেকে আবার কাজও চালাচ্ছেন। কেউ কেউ আছে একটু ঘাপটি মেরে আছে, মাঝে মাঝেই উঠে একটু উদিত হয়ে ফেসবুকে একটা কমেন্ট দিয়ে যায়, এরকমও করছে, কিন্তু তাদের ধরা হচ্ছে না। এই যে পুলিশের মধ্যে সবচেয়ে বিতর্কিত বাজে অফিসার হিসেবে পরিচিত পাওয়া সেই হারুন কোথায় আমরা জানি না। এই যে একদিকে বাস্তবতা দেখা যাচ্ছে ঢালাও মামলা হচ্ছে, সেখানে আসলে ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? বলছি সেটা, যেমন ধরেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আমরা শুনলাম সে পালিয়ে যাচ্ছিল, এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছে, আটক করা হয়েছে। আবার শুনলাম সে বেলজিয়াম চলে গেছে, অথচ তার উপর দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। এইরকম নানামুখী কিছু সমস্যা এখনো আছে। সেটা শুধুমাত্র পুলিশ প্রশাসনকে এখনো এই সরকার তাদের আস্থা এনে ব্যবহার করতে পারছে না এই অপরাধীদের ধরবার জন্য। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে ঢালাও মামলা, এই ঢালাও মামলা নিয়ে কিন্তু বিএনপি মহাসচিব নিজে বলেছেন, এটা একটা আমি বলবো অভাবনীয় একটা বক্তব্য এবং দলের অবস্থান। সাধারণত বাংলাদেশের যে কালচার, বিএনপি মহাসচিব 110-12টা মামলা খেয়েছেন, মিথ্যা মামলা। সেই রকম দল, এই দলের নেতারা 300-400 মামলা এক একজন মাথায় নিয়ে ঘুরছেন, গায়েবী মামলা, মিথ্যা মামলা, গুম খুনের ক্ষতিকর মুখে পড়া। তাদের তো প্রতিশোধ নেবার জন্য বলার কথা ছিল যে 1000-এর উপরে মানুষকে খুন করেছে গণহত্যার সময়, 1000 পরিবার 1000 মামলা করবে শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু উল্টা তারা বলছে যে মামলা দিতে গেলে ঢালাওভাবে যেন মামলা দেওয়া না হয়। পুলিশকে বলছে আপনার প্রাথমিক তদন্ত করে যাচাই বাছাই করে নেবেন। দলীয় নেতাকর্মীদের সবাইকে বলছে ঢালাওভাবে যিনি জড়িত নন, নিরপরাধ, তার নামে মামলা দেবেন না। একজন খাগড়াছড়িতে মামলা দিচ্ছে, সেই মামলায় ঢাকার কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের নেতাদের জড়ানো হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। যদি সে যুক্ত থাকে, অপরাধী হয়, তাহলে করেন, কিন্তু ঢালাওভাবে দেবেন না। এইভাবে এই যে ঢালাওভাবে মামলা দেওয়া এবং মামলা নেওয়া, সেটা ঠিক হচ্ছে না এবং এটার ফলে অপরাধীরা বেঁচেও যেতে পারে। এই সরকারের এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে যে মামলা করা যায়, সেই সব মামলা ফেস করতে গেলে এদের 100 বছরের উপরে জেল হবে এক একজনের, অথবা ফাঁসি হবে। সেখানে মিথ্যা মামলা, ঢালাও মামলা দেওয়ার প্রয়োজন নাই। এই যে উস্কানির অভিযোগ, এই যে কি হুকুমদাতা, এই সব এত বছর শুনতে শুনতে না খুব খেলো হয়ে গেছে শব্দগুলি। এই সব অভিযোগে মামলা কোনো মামলাই না। সুতরাং সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করে সত্যিকার অপরাধী যারা, তাদের নামে মামলা, সেটাই সঙ্গত। আমরা যেমনটি দেখলাম যে গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে। সেই জায়গা থেকে তারা বলছে যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সুশাসন না আসা পর্যন্ত চলবে আন্দোলন। সুশাসন থেকে কত দূরে আমরা? সুশাসন থেকে তো অনেক দূরে আমরা। সুশাসন থেকে দূরে 16 বছরে যে মায়ের কোল খালি হয়েছে, তার সন্তানটিকে গুম করে ফেলা হয়েছে, সে বেঁচে আছে না তাকে মেরে ফেলা হয়েছে জানে না। মেরে ফেললেও তো তার একটা মৃত্যু দিবস থাকে, তার জন্য দোয়া করতে পারে, তার কবরটা জিয়ারত করতে পারবে। সে মা বাবা স্বজনরা সে অধিকারটুকুও পায় নাই। ওই ফ্যামিলিগুলো এর বিচার কবে পাবে?
আয়নাঘরে যাদেরকে 8 বছর ধরে এইভাবে 7 বছর 8 বছর 10 বছর ধরে রেখেছে, কয়েকজন এসছে, বাকিরা কোথায়? যদি তাদের মেরে ফেলা হয় তাহলে সেটা স্বীকার করুক এবং বলুক ওই জায়গায় মেরেছি, ওই জায়গায় লাশ গণকবর দিয়েছি, বা ওই জায়গায় তাদেরকে ফেলে এসেছি, বা আসলে মারা গেছে। তাদের ফ্যামিলি মেম্বার অন্তত এটা জানুক, তার একটা ডেথ সার্টিফিকেট হোক, তার সম্পদটা তার উত্তরসূরিরা ব্যবহার করতে পারুক, এটুকু তো অধিকার তো তাদের দিতে হবে। বিচার তো পরের কথা, সেটা হবে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই যে এত হয়েছে, সেগুলির বিচার কবে হবে? রাজনৈতিকভাবে শুধুমাত্র ভিন্ন মত অবলম্বন করবার জন্য যাদের চাকরি চলে গেছে, প্রমোশন আটকে গেছে 1.5 যুগ ধরে, তাদের সেটার প্রতিকার তো করতে হবে। বিনা দোষে চাকরিচ্যুত করেছে, বিনা দোষে মেধাবী হওয়া সত্ত্বেও দলীয় পোষ্যদেরকে চাকরি দেবার জন্য সত্যিকার মেধাবীদের বঞ্চিত করেছে। শুধু তার দল করে না, তার দলের স্লোগান দেয়নি, লাঠিয়াল হয়নি, সেই অপরাধে আপনি তার প্রতিকার কি দিয়ে করবেন? ফলে এত বেশি জঞ্জাল জমা হয়েছে, সেখানে সুশাসন, সুবিচার এগুলি পেতে হলে অনেক কাজ করতে হবে, সময় লাগবে। যেখানে আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কার মানে তো বিশাল ক্যানভাস, সেখানে আসলে কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে? এটা শুরু হতে হবে, সবকিছুই হচ্ছে শর্ট টার্ম বিষয়গুলো ধরে। এই যে গণহত্যা হয়েছে তার বিচার, গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যা হয়েছে তার বিচার, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে যে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে, বিচার বিভাগের সেই লোকদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের যেই ব্যক্তিরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে গুম খুন এবং গণহত্যার সহযোগী হয়েছে, তাদের বিচার করতে হবে। এগুলি তো একরকম বিষয় গেল, কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় চাওয়া যেটা, সেটা হলো দ্রব্যমূল্যটা যেন এই সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজির কারণে যে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছিল, এখন তো সেটা থাকবার কথা নয়। ফলে এই পরিমাণ দামটা কমবে, এটা সবার প্রত্যাশা। সেই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। পুলিশ প্রশাসন তারা রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিল ওই ফ্যাসিবাদের দোসর হয়ে। মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিলে মালিককে যে আত্মমর্যাদা নিয়ে বসবাস করবার, বাঁচবার অধিকার দিতে হয়, সেটুকু দেওয়া। এগুলো হচ্ছে সব শর্ট টার্ম যে বিষয়গুলো, এগুলো করতে হবে। একটু মধ্যমেয়াদী যেই সব আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই যে নির্বাচন কমিশন, আজকে আউয়াল কমিশনের এরা পদত্যাগ করলো, কি সুন্দর বলে যায় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের সুপারিশ করে যায়। এই যে মেরুদণ্ডহীন, এই যে অসৎ লোকগুলা, অনৈতিক লোকগুলা, যারা 10% ভোটকে 45% দেখিয়েছে, তার তো বিচারের আওতায় আসতে হবে। আগে তো তার অন্যায়ের জন্য বিচার হতে হবে, তারপর ওর পরামর্শ আমরা দেখব। শুধুমাত্র পদত্যাগে কি আসলে দায়মুক্তি পেতে পারে? মোটেই না। এইখানে 2014 সালের যেই নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন কমিশনার যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একটা বিনা ভোটের নির্বাচন, 153 জন বিনা ভোটে। আপনাদের কিসের লোভ, কিসের ভয় যে পদত্যাগ করতে পারেননি? আপনারা সেখানে 5% ভোটকে বাড়িয়ে দেখান। 2018 সালে এই দেশে যে রাতের ভোট হয়েছে, সেই ভোটের সময় নির্বাচন কমিশনার, পুলিশ প্রশাসন কারা রাতের ভোটটা করেছে? এই যে এত টাকা রাতভর বিলি হয়েছে, কারা এই টাকাটা বিলি করেছে, কোত্থেকে টাকা এসেছে? তাদের তো বিচারের আওতায় আনতে হবে। শুধু পদত্যাগ, বাধ্যতামূলক অবসর, এটি তো কোনো শাস্তি নয়। আজকে যে 24 সালের জানুয়ারির নির্বাচন, এই নির্বাচনের আগে 28 অক্টোবরের মিটিংকে কেন্দ্র করে বিরোধী দলকে একেবারে রাজপথ শূন্য করা, দেশ শূন্য করা, বাড়ি শূন্য করা, হাজারে হাজার নেতাকর্মীকে জেলে ঢুকিয়ে একটা পাতানো আমিডামি নির্বাচন করেছে। সেই নির্বাচন যারা পাতানো নির্বাচন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এমনকি আরেকটা কথাও আমি স্পষ্ট করে বলি, জাতীয় পার্টির নেতারা এখন নির্বিঘ্নে আছেন, খুব আরামে আছেন, এই সরকারের কাছে জামাইয়া ধরে আছে। জাতীয় পার্টি তো সেই পুরো ফ্যাসিবাদের সময় এই ফ্যাসিবাদের দোসর ছিল। জাতীয় পার্টি যদি 14 সালে নির্বাচনে না যেত, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। জাতীয় পার্টি যদি 18 সালে এই রকম
ফ্যাসিবাদের দোসর না হতো তাহলে ইতিহাস অন্যরকম হতে সেখানে পারত। একটা সায়ন্ত- জাতীয় পার্টি যদি 2024 সালের নির্বাচনে যাব না করেও সেই এরশাদ যা করেছে তার ছোট ভাই এসো তাই করেছে, ইতিহাস অন্যরকম হতে পারত। তারা মন্ত্রী হয়েছে, সব এনজয় করেছে, আজকে এখন তারা আবার সুশীল সেজে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তির সঙ্গে সেখানেই তারা আপনার কাছে আমার টকশো করছে, প্রশ্ন, লিখছে, রাজনীতি যারা করছে। দানবীয় সরকারের নেক্সাসে ছিল তারা যদি আসলে শাস্তির আওতায় না আসে গণ অভ্যুত্থানের সুফল টিকবে কি? প্রশ্নটি আপনার না, কাছে থাকছে। বিরতির পরে শুনবো। দর্শক, জেনেসারের নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। একটা সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম যে বিগত দানবীয় সরকারের নেক্সাসে যারা যুক্ত ছিল, যারা আসলে ক্ষমতার সুবিধা ভোগেছিল, তারা যদি শাস্তির আওতায় না আসে গণঅভ্যুত্থানের সুফল টিকবে কি? না, মোটেই না। বাংলাদেশে বেসিক্যালি এখন হতে হবে দুইটা পক্ষ। 1971 সনে যেরকম দুইটা পক্ষ ছিল মোটা দাগে, স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিরোধী শক্তি, ঠিক এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে দুইটা পক্ষ হবে। একটা পক্ষ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী পক্ষ, যারা গণহত্যার শিকার হয়েছে। আর একটা পক্ষ হচ্ছে ফ্যাসিবাদ, যারা গত 16 বছর ধরে ফ্যাসিবাদী কায়দায় এই দেশটাকে পদানত করে রেখেছিল, দানবীয় রূপ ধারণ করেছিল। সেখানে আওয়ামী লীগ এবং তাদের জোটভুক্ত দলগুলা, আওয়ামী লীগ সরকার এবং তাদের সরকারের অংশীদার, আওয়ামী লীগ সরকার এবং তাদের অধীনস্থ যেসব পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, এর সবাই খারাপ না, বেশিরভাগই কিন্তু ভালো ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলোতে থেকে যারা সরাসরি পরিচালিত করেছে, একজন কর্মীকে সে চাকরি করে বলে তাকে দিয়ে হুকুম করে গুলি চালিয়েছে, যে চালিয়েছে ডেফিনেটলি তার দোষ আছে, কিন্তু তাকে দিয়ে গুলিটা যে চালিয়েছে ওই পদে যে বসা, ওর বিচারটা আগে করতে হবে। সেই ক্ষেত্রে ধরেন এখন পুলিশের মধ্যে এখনো বহু হাজার হাজার পুলিশ কাজে যোগদান করে নাই, তারা পলাতক, কারণ তারা ছিল বেসিক্যালি আওয়ামী লীগের গুন্ডার থেকেও ভয়াবহ, তারা অস্ত্রধারী গুন্ডা ছিল, লাইসেন্স প্রাপ্ত অস্ত্রধারী গুন্ডা ছিল। এবং আমাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বুলেট তাদের বুকে ধারণ করেছে, মৃত্যুবরণ করেছে। সেই বুলেট যারা মেরেছে তাদের কি মাফ করা সম্ভব? কোনোভাবেই না। রাজনৈতিক শক্তি হিসেবে 14 দলে যারা ছিল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু যদি আজকে জেলে থাকতে পারে, তাহলে এই সরকারের মন্ত্রী তো জাতীয় পার্টির অনেকে ছিল, তারা সুবিধাভোগী হয় নাই? জাতীয় পার্টি এই সরকারকে ক্ষমতা, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখে নাই? জাতীয় পার্টির সবাই খারাপ না, অনেকে বিরোধিতাও করেছে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে সহায়তা করেছে তাদের তো বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। জাতীয় পার্টি হিসেবে জাতীয় পার্টির প্রতি আমার কোনো রাগ নাই, কিন্তু জাতীয় পার্টির যেই ব্যক্তিরা এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে ভূমিকা রেখেছে, তাদের সুবিধাভোগী হয়েছে, মন্ত্রী হয়েছে, ভাই বোন পাতিয়েছে সংসদে গিয়ে, তাদের বিচারের আওতায় আনতে হবে না? অবশ্যই আনতে হবে। সংবাদ মাধ্যমে যারা এতদিন ধরে এই সরকারের এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, কীরকমভাবে প্রশ্ন করা, মন্তব্য করা, তাদের সমস্ত কিছুতে সাপোর্ট দেওয়া, ইভেন সর্বশেষ এই গণহত্যা যখন চলে তখনও শান্তি সমাবেশের নামে শহীদ মিনারে গিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে গণহত্যাকে সহায়তাকারী হয়েছে। তাদের এই ভরসা পেয়ে শেখ হাসিনা গণহত্যা করতে আর উৎসাহিত হয়েছে, তাহলে তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন না? যারা তাদের মোটিভই ছিল দুর্নীতি করা, টাকা পাচার করা এবং এইসব করবার জন্য একটা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা, তাদের সহযোগী হওয়া, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেকটা টিভি চ্যানেলে, পত্রিকায় একদম যারা যারা প্রত্যক্ষভাবে তাতে অংশগ্রহণ করেছে তাদের তালিকা করে ওই জায়গা থেকে সরাতে হবে। গণহারে মামলা না, উস্কানির অভিযোগে মামলা না, সুনির্দিষ্ট অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হওয়া সম্ভব তাদের মামলা করে বিচারের আওতায় আনতে হবে। এবং প্রত্যেক হাউজে পেশাদার সাংবাদিক আছে, এখানে কোনো দল খোঁজার দরকার নাই, আওয়ামী লীগ, জামাত, বিএনপি কে কি সেটা খোঁজার দরকার নাই। খুঁজতে হবে সত্যিকার পেশাদারি সাংবাদিকতা যারা করতে চায়, যাদের সেটা করতে দেওয়া হয়নি, তাদের আটকে রেখে ফ্যাসিবাদ
দখল করে নিয়েছিল ওই ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে পেশাদার সাংবাদিকদের প্রকৃত দোষী কারা তাদের চিহ্নিত করতে হবে, ঢালাও পাবে না। এবং পেশাদার সাংবাদিকতা যারা করতে চায় এবং যোগ্যতা আছে তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। শুধুমাত্র দলীয় পরিচয় দিয়ে যে একদল পরাজিত হয়েছে আর যারা এখন লাইমলাইটে আছে তাদের দলভুক্তদের আনতে হবে, সেটাও করা যাবে না। কারণ তারাও একদিন আবার ওই রকম ক্ষমতাসীনদের দালালি করবে, তাদের গোলামে পরিণত হবে। সত্যিকার শিক্ষিত পেশাদার যারা ন্যায়কে ন্যায় বলবে, দালালি আর সাংবাদিকতা দুইটা একসঙ্গে করবে না। দালালি করতে চাইলে সে দালালিকেই পেশা হিসেবে নেক, সবাই চিনবে ও সাংবাদিক না, ও দালাল। আর যে সাংবাদিকতা করতে চায় দালালি ছেড়ে সে শুধু সাংবাদিকতাই করুক। এইরকম সংবাদ মাধ্যম যদি না হয় তাহলে এই সরকারকেও এই ফ্যাসিবাদের দোসররা এখন ঘাপটি মেরে আছে, চুপ করে আছে, কেউ সুর পাল্টেছে। দুদিন পরে আওয়ামী লীগ আবার যদি একটু দাঁড়ায় তখন যদি কিন্তু হ্যাঁ তবে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লাগবে এবং এই সরকারকে বিতর্কিত করবার জন্য নতুন নতুন ইস্যু সামনে আনবে এই সংবাদ মাধ্যম। বা যে কোনো দেশে একটা সংবাদ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ, সেখানে অবশ্যই নজর দিতে হবে। ফলে এই সরকারের হাতে কাজ অনেক। বললাম না 16 বছরের যেই জঞ্জাল, একটা দেশকে ভাগাড়ে পরিণত করা হয়েছে, সেটাকে পরিষ্কার করতে, লাইনে আনতে, সংস্কার করতে সময় লাগবে এবং দেশবাসীর সহযোগিতাও লাগবে। সেই সঙ্গে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের নির্মূল করতে পেরেছি, কিন্তু গণতান্ত্রিক ধারায় ফিরতে কি করণীয়? কারণ আমরা বিগত সময়ে আমরা ইতিহাস যদি আমরা দেখি, গণতান্ত্রিক যাত্রায় কিন্তু বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। সেখানে বিরাজনীতিকরণ যেমন ছিল, আমরা স্বৈর শাসন দেখেছি, গণতন্ত্রের মোড়কে আমরা স্বৈর শাসন দেখেছি, একনায়কতন্ত্র দেখেছি। কি করণীয় সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেসারের নিবেদিত দেশ সম্প্রতিকে রিপোর্ট, আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি অতিথির কাছে। ডাক্তার সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ফ্যাসিবাদের নির্মূল হলো। সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরতে কি করণীয়? রাজনৈতিক দলগুলো নিজেদের দলের ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা করে? এইটা দুঃখজনক যে বাংলাদেশে বেশ পাওয়ার পলিটিক্স করা যে দলগুলো মধ্যপন্থী, তাদের বেশিরভাগ দলে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি নাই। আভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা হওয়া সেটা নাই বলবো না, সরি এটা আমার ভুল হলো, মানে অনেক কম। এই চর্চাটা আরও বাড়াতে হবে। আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা যেরকম রাষ্ট্রে গণতন্ত্র চাই, আমরা একইভাবে দলের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখছি, সেখানে রাজনীতি সংস্কারে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হবে কি? ডেফিনেটলি উদ্যোগী হবে, উদ্যোগী হতে বাধ্য হবে। যারা উদ্যোগী হবে না তারা বিপদগ্রস্ত হবে, তাদের রাজনীতি টিকবে না। ভবিষ্যৎ রাজনীতি হবে মেধাভিত্তিক, টেকনোলজি ভিত্তিক, উন্নত রাজনীতি। আপনি দেখেন যে এখনই আপনি দেখেন পরিবর্তনটা কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষণীয় হয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ 16 বছর আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রটাকে চালিয়েছে ফ্যাসিবাদী কায়দায়, তারা নিজেরাই আশঙ্কা করেছে তাদের পতনের পরে লাখ লাখ লোক মেরে ফেলবে। ওবায়দুল কাদের বলেছে এক রাতে 10 লাখ লোক মেরে ফেলবে। লাখের নিচে নামার সাহস কেউ পায় নাই ওরা, মানে মৃত্যুর তালিকাটা। সেইখানে এরকম একটা গণ অভ্যুত্থানে পতন না, শুধু তাদের প্রধান নেত্রী পালিয়ে গেছে। তারপরে 5 তারিখের পরে বিএনপি, জামায়াত বা কোনো রাজনৈতিক কর্মীরা আওয়ামী লীগের কোনো নেতারে পিটিয়ে কুপিয়ে মেরেছে সেটা আপনি পাবেন? করেনি। কিছু জায়গায় অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, সেটা মব তৈরি হয়েছে, সেটা নির্দিষ্ট কোনো দলীয় ক্ষোভ থেকে না, একটা মব তৈরি হয়েছে। সেই মব ছাত্র জনতা, রাজনৈতিক লোক সব মিলে রাগ ক্ষোভ মিটিয়েছে। 500 কোটি টাকা দুর্নীতি করেছে, টাকা কামাই করেছে, পাচার করেছে, যেটুকু ক্ষতি করেছে এটা হয়তো 5 লাখ দিয়ে ওটা রিপেয়ার করা সম্ভব। কিন্তু ডাক্তার সায়ন্ত, আপনি বলছিলেন যে আমরা রাজনৈতিক সহিংসতা দেখিনি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, কিন্তু চিরাচরিত রাজনীতির যে সংস্কৃতি আছে, চাঁদাবাজি কিংবা আধিপত্যবাদের অবসান কেন হচ্ছে না? সেটা অবসান এত সহজ না, কিন্তু কমেছে, অনেক কমেছে। যেটা বলতে চাচ্ছিলাম যে মন্দিরগুলি এই জামাত, বিএনপি বা ছাত্ররা পাহারা দিয়ে বাঁচিয়েছে না সংখ্যালঘুদের, এটা যাতে কেউ করে কারো নামে চাপাতে না পারে, পাহারা দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এই নজির আপনি পৃথিবীর কোথায় পাবেন? করেছে। ওই যে প্রতিপক্ষদের যে মারধর করা, হত্যা, খুন করেনি তো, এইটা চেঞ্জ এসছে।
বিএনপির মতো এরকম একটা বড় দল বা এই ধরনের দলে নানান রকমের লোক থাকে, কিছু লোক সুযোগ সন্ধানী থাকে, চাঁদাবাজ ধান্দাবাজ কিছু থাকে। এই বড় দলে এটা থাকবেই, এরকম বুর্জুয়া পলিটিক্স যারা করে। তার মধ্য থেকে দেখেন স্থায়ী কমিটি থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক লেভেল পর্যন্ত তাদের শোকজ করা, বহিষ্কার করা করছে না। তাইলে এই বার্তাটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন যতগুলা বৈঠক করছেন, বক্তব্য দিচ্ছেন, প্রত্যেকটাই কঠোর বার্তা দিচ্ছেন যে মন জয় করতে হবে, ইনসাফ ও ভালো কাজ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, বড় বড় নেতাদের বহিষ্কার করে দিচ্ছে। একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই ডক্টর সাহেদ, তো বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি রাজনৈতিক দলে নিশ্চয়ই পরিবর্তন, বাংলাদেশের নির্বাচন, রাজনীতি থেকে শুরু করে সবকিছুতেই ভারতের এক ধরনের প্রভাব আমরা দেখেছি। গণঅভ্যুত্থান পরবর্তীতে যে আমরা বাস্তবতা যদি আমরা তুলে ধরি, সেখানে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের এখন বাস্তবতা কি? বাংলাদেশ এবং ভারত দুইটা দেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। আমার সার্বভৌমত্ব সবার আগে, আমার দেশের এবং আমার দেশের মানুষের মর্যাদা, আত্মমর্যাদা, সেটা সবার আগে। আমার দেশের বর্ডারে ইচ্ছা মতো পাখির মতো মানুষ মারবে, ফেলানির মতো শিশু বাচ্চাকে মেয়েকে ঝুলিয়ে রাখবে। এই যে দুদিন আগেই আপনার স্বর্ণা দাস নামে একটা মেয়ে 13 বছর মাত্র বয়স, তাকে গুলি করে মেরে ফেললো। অথচ চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার আছে, একজন তো মারার সাহস পায় না। পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে, একজন তো সাহস পায় না। বাংলাদেশে 2014 সালে এসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে নির্ধারণ করে দিয়ে যায় যে জাতীয় পার্টি নির্বাচনে না আসলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা হতে দেয়া যাবে না। জাতীয় পার্টিকে বাধ্য করে নির্বাচনে যেতে এবং ফ্যাসিবাদকে টিকিয়ে রাখে। এটা তো প্রকাশ্য। প্রণব মুখার্জি তার কোয়ালিশন ইয়ার্স বইতে লেখে যে 111 সরকার আসার পরে 2008 সালে কি প্রক্রিয়ায় জেনারেল মঈনকে ম্যানেজ করে আওয়ামী লীগকে ক্ষমতায় আমাদের আয়োজনের একেবারে শেষ করছি। তাদের ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাহেদ। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।